মিনিস্ট্রি অফ ট্যুরিজম এর হিসাব অনুযায়ী প্রত্যেক বছর ২৫ লক্ষ বাংলাদেশি ভারতে আসেন শুধুমাত্র অল্প টাকায় বিশ্বমানের চিকিৎসা নিতে। বাংলাদেশের অর্থনীতি পুরোটাই পোশাক রপ্তানির উপর নির্ভরশীল, যা মোট রপ্তানির ৭৬%-এরও বেশি এবং বাংলাদেশের জিডিপির ২৫%। পোশাক তৈরিতে তুলা এবং সুতার জন্য পুরোটাই ভারতের উপর নির্ভরশীল। ভারত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় তুলা উৎপাদক দেশ। গুজরাট ও মহারাষ্ট্রে যে তুলা উৎপন্ন হয় তার খ্যাতি বিশ্বজোড়া। হাই ফ্রেন্ডস, বাংলাদেশে শেখ হাসিনা টানা চতুর্থবার ক্ষমতায় ফিরে আসার পর বাংলাদেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি সমেত বেশ কিছু সরকার বিরোধী রাজনৈতিক দল ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে। কিন্তু কি বলছে বাস্তবতা তাদের? ভারতকে বয়কট করা কি সম্ভব তাদের পক্ষে? প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ টানা চতুর্থবার ক্ষমতায় ফিরেছে এবং প্রধান বিরোধী দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি আবারও বাংলাদেশের জাতীয় নির্বাচনকে একতরফা ব্যাপার বলে অভিযোগ করে বয়কট করে। বিরোধী দলগুলি নির্বাচনে অংশ না নিয়ে তাদের এই পরিস্থিতির জন্য ভারতকে দায়ী করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ নেওয়ার এক সপ্তাহ পর থেকে বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস ও বয়কট ইন্ডিয়া হ্যাশট্যাগ ব্যবহার করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচার করতে থাকে। প্রচারের গতি বাড়ে যখন বিএনপির মিডিয়া সেল এবং এর ম্যাগাজিন দ্য রোড টু ডেমোক্রেসি দ্বারা ফলো করা বেশ কয়েকটি অ্যাকাউন্ট থেকে বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টসের প্রচার হতে থাকে। বিএনপি ২০০৯ সালে ক্ষমতা হারানোর পর থেকেই তাদের দলের অবস্থা ক্রমশই খারাপ হতে থাকে। এই প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে বয়কট ইন্ডিয়াকে হাতিয়ার করে ক্ষমতা দখল করতে চাইছে বিএনপি। বাংলাদেশের অনলাইনে ভারত বিরোধী প্রচার, যার সাথে মালদ্বীপের ইন্ডিয়া আউট ড্রাইভের বেশ মিল পাওয়া যায়, যা চীনপন্থী রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজুকে ক্ষমতায় নিয়ে এসেছিল। কিন্তু পরবর্তীকালে পরিস্থিতির চাপে রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজুর ভারতের কাছে নত হবার ঘটনাও সামনে আসছে। বেশিরভাগই বাংলাদেশি প্রবাসী বিএনপি নেতা আছেন, তাদের নেতৃত্বেই ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হয়। এর সাথে যুক্ত হয় নিষিদ্ধ জামাত সমেত বাংলাদেশের বিভিন্ন কট্টরপন্থী ও পাকপন্থী নেতা সমেত তাদের সমর্থকেরা। বয়কটকে জোরালো করতে অনেক সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলি প্রচারের সময় জাল খবর এবং মিথ্যা দাবি করে পোস্ট করছে, যাতে সাধারণ মানুষের মধ্যে ভারত এবং বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে অসন্তোষ বাড়তে থাকে। উদাহরণস্বরূপ, রূপন রাজ্জাক, যিনি প্রতিদিনই ভারত বিরোধী পোস্ট করেন, তিনি সোশ্যাল মিডিয়াতে একটি স্ক্রিনশট শেয়ার করেছেন যেটিতে ভুল তথ্য দিয়ে তার বয়কট এজেন্ডাকে প্রকাশ করেছেন। তাতে লেখা যে বাংলাদেশের আকাশসীমা যেসব আন্তর্জাতিক ফ্লাইটগুলি অতিক্রম করে ভারত তাদেরকে চার্জ করে বছরে $1 বিলিয়ন আয় করে। শেখ হাসিনাকে অভিযুক্ত করে বলা হয়েছে ভারতীয় চাপে বিমান ট্র্যাক করার জন্য প্রয়োজনীয় রাডার ইনস্টল করছে না বাংলাদেশ সরকার। এটিতে আরও দাবি করা হয়েছে যে বাংলাদেশ ২০১৭ সালে এই উদ্দেশ্যে দুটি চতুর্থ প্রজন্মের রাডার কিনেছিল, কিন্তু ভারতের চাপেই নাকি সেটা সচল করা যাচ্ছে না। অন্যান্য দাবিগুলোর মতো এটাতেও নিজেদের প্রোপাগান্ডা লুকোনো আছে। আসল সত্য হচ্ছে যে ঢাকা ২০২১ সালের অক্টোবরে অন্যান্য পরিষেবাগুলির মধ্যে রাডার সরবরাহ, ইনস্টলেশন এবং রক্ষণাবেক্ষণের জন্য একটি ফরাসি কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করেছে, যার সাথে ভারতের কোনো সম্পর্ক নেই। দেশটির বেসামরিক বিমান চলাচলের প্রধান উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে রাডারগুলি ইতিমধ্যে কার্যকর ছিল এবং অটোমেশন এবং ইন্টারলিঙ্কিং এর কাজ চলছে। অন্য ভিডিওতে তাদের প্রোপাগান্ডা প্রচার করতে দাবি করা হয় যে ভারত কলম্বোর অর্থনৈতিক সংকটের সময় শ্রীলঙ্কার দুর্দশাকে ইগনোর করেছিল, কিন্তু বাস্তবে নয়াদিল্লি শ্রীলঙ্কাকে $4 বিলিয়ন সহায়তা দেয়, যা শ্রীলঙ্কার নেতারাও প্রশংসা করেছিলেন। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি ভারতীয় পণ্য বয়কটের মনোভাবকে প্রচার করার চেষ্টা করলেও মোদী সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা সত্ত্বেও সরকার দুই বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের জন্য ছাড় দিয়েছে। রমজান এবং ঈদের আগে বাংলাদেশে ৫০,০০০ টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে, যা রান্নাঘরের প্রধান উপাদান। এটি পেঁয়াজ কূটনীতি এবং একটি উপহার হিসাবে বিবেচনা করা যায়। ভারত সরকার পেঁয়াজ সমেত বিভিন্ন পণ্যের দামের উপর নজর রাখে, দেশে পর্যাপ্ত যোগান ও দাম ঠিক রাখতে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করে। কিন্তু শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশের জন্য এটি ব্যতিক্রম হয়েছে, যারা মোদী সরকারের কাছাকাছি। বাংলাদেশের অর্থনীতি পুরোটাই পোশাক রপ্তানির উপর নির্ভরশীল, যা মোট রপ্তানির ৭৬%-এরও বেশি এবং বাংলাদেশের জিডিপির ২৫%। পোশাক তৈরিতে তুলা এবং সুতার জন্য পুরোটাই ভারতের উপর নির্ভরশীল। ভারত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় তুলা উৎপাদক দেশ। গুজরাট ও মহারাষ্ট্রে যে তুলা উৎপন্ন হয় তার খ্যাতি বিশ্বজোড়া। ফলে বিদেশে বসে সাধারণ মানুষকে পুরোপুরি ভারতের পণ্য বয়কট করতে বলা কতটা যুক্তিযুক্ত সেটা নিয়েও সন্দেহ আছে। বাংলাদেশের আমদানির ১/৫ ভারত থেকে আসে। তুলা এবং সুতা ছাড়াও প্রয়োজনীয় খাদ্যশস্য, উৎপাদিত পণ্য এবং স্টোন চিপ ছাড়াও অন্যান্য জিনিস আছে। এই পণ্যগুলি থেকে দূরে সরে যাওয়া অতটাও সহজ নয়। এছাড়াও ভৌগোলিক নৈকট্যের কারণেও ভারত থেকে পণ্য আমদানি করা অর্থনৈতিকভাবে লাভদায়ক। তিন দিকেই ভারতের সীমান্ত রয়েছে। বাংলাদেশের পরিবহন খরচ কম হওয়ায় বাংলাদেশ ভারত থেকে পেঁয়াজ সহ অন্যান্য পণ্য আমদানি করতে পছন্দ করে। একই পণ্য ভারতের পরিবর্তে অন্য দেশ থেকে আমদানি করলে পণ্য ডেলিভারি সময় সাপেক্ষ হওয়ার পাশাপাশি পরিবহন খরচ বেশি হওয়ায় তার আমদানি মূল্য ২০ থেকে ৪০% পর্যন্ত বেশি হবার সম্ভাবনা আছে। ভারত সরকারিভাবে বাংলাদেশে প্রতি বছর $13 বিলিয়ন পণ্য রপ্তানি করে, যেখানে দীর্ঘ ফাঁক ফোঁকর সীমান্ত দিয়ে তার আনঅফিসিয়াল রপ্তানি দ্বিগুণেরও বেশি পরিমাণে থাকে। অন্য বয়কটের প্রভাব ভারতে অর্থনৈতিকভাবে খুব বেশি হবে না, কারণ বাংলাদেশে ২০২২-২৩ সালে রপ্তানি ছিল ভারতের মোট রপ্তানির ৩% মাত্র, যেটা অন্য দেশের মাধ্যমে সহজেই মেকআপ করা যায়। তাই বয়কট সম্ভবত ভারতের অর্থনীতিতে খুব একটা প্রভাব ফেলবে না। কিন্তু প্রতিবেশীদের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই আমদানি রপ্তানি বেশ গুরুত্বপূর্ণ। এখানে উল্লেখ না করলেই নয়, ২০২২ সালের তথ্য অনুসারে বাংলাদেশের শীর্ষ রপ্তানিকারক দেশ ভারত নয়, চীন। প্রকৃতপক্ষে বাংলাদেশে চীনের রপ্তানির মোট মূল্য ছিল ভারতের
ভারতের তুলনায় প্রায় দ্বিগুণ। যদি দেশীয় পণ্যকেই অগ্রাধিকার দেবার কথা বলতে হয় তাহলে তো চীন, ভারত সমেত সমস্ত বিদেশি পণ্যকেই বয়কট করতে হয়। তাই শুধুমাত্র ক্ষমতা দখলের জন্যই সাধারণ মানুষকে খেতিয়ে বয়কট ভারতকে ব্যবহার করা হচ্ছে। আমদানি রপ্তানি ছাড়াও মিনিস্ট্রি অফ ট্যুরিজম এর হিসাব অনুযায়ী প্রত্যেক বছর 25 লক্ষ বাংলাদেশি ভারতে আসেন শুধুমাত্র অল্প টাকায় বিশ্বমানের চিকিৎসা নিতে। ফলে এই অনলাইন ভারত বয়কট প্রচার সাধারণ মানুষের মধ্যে কতটা গ্রহণযোগ্যতা পাবে সেটা নিয়েও সন্দেহ আছে। ভারত শুধু বাংলাদেশকে স্বাধীন করতেই সাহায্য করেনি, প্রায় 10 মিলিয়ন বাংলাদেশি উদ্বাস্তুদের আশ্রয় দিয়েছিল, বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের অস্ত্র প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল, বাংলাদেশ যুদ্ধের জন্য আন্তর্জাতিক জনমত গঠনে সহায়তা করেছিল। অবশেষে বিশেষ করে 3রা ডিসেম্বর 1971-এ পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর ভারতীয় সৈন্যরা বাংলাদেশকে মুক্ত করার জন্য যুদ্ধ করেছিল। এমনকি বাংলাদেশি মুক্তিযোদ্ধার পাশাপাশি কয়েকশো ভারতীয় সেনাও শহীদ হয়েছিল। পরবর্তীতে শেখ হাসিনা ও তার বোনকে তার বাবা ও বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যার পর আশ্রয় দিয়েছিল। ফলে যারা মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজুকে সামনে রেখে ভারত বয়কটের কথা বলছে তারা কিভাবে ভারত বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ককে অস্বীকার করে? ভারতীয় পণ্য বয়কট করার জন্য বিএনপির ডাকের মূল উদ্দেশ্য হল বাংলাদেশের বাজার অস্থিতিশীল করা এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করা যাতে মানুষ ভোগান্তিতে পড়ে। এই ক্যাম্পেইনটি বাংলাদেশের অর্থনীতিতে ঝাঁকুনি দেওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ নাগরিকদের দৈনন্দিন জীবনে প্রাধান্য দেয় এমন ভারতীয় পণ্য বয়কট করতে উৎসাহিত করা হচ্ছে। সূত্রের দাবি, এই প্রচারণার লক্ষ্য বাংলাদেশের অর্থনীতিকে দুর্বল করা এবং পরবর্তীকালে শেখ মুজিব সরকারকে দুর্বল করার জন্য 1970 দশকের গোড়ার দিকে যে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল তার মতো সংকট হাসিনা সরকারের আমলেও তৈরি করা। বাংলাদেশের এই অনলাইন বয়কট প্রচার বেশিরভাগই বাংলাদেশি প্রবাসী এবং যারা প্রবাসে আছেন তাদের নেতৃত্বে হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই ভারত বয়কট এখনও সেরকমভাবে সাড়া ফেলতে পারেনি। সম্প্রতি ঢাকায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়ে দলের যোগ দেওয়া ঠিক হবে কিনা তা নিয়ে আলোচনা শুরু হলে বিএনপির অনেক নেতা মনে করেন এই আন্দোলনে যোগ দেওয়া ঠিক হবে না, কারণ ভবিষ্যতে ক্ষমতায় এলে তারা কি করবেন। যদি ভিডিওটি এ পর্যন্ত দেখে থাকেন তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।